তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি কোনান দ্য বারবেরিয়ান মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ভয়ঙ্কর একটা গল্প নিয়ে। আসলে যদি একটা ইচ্ছাধারী নাগ, যে কিনা যে কোনো সময় মানুষ ও সাপে কনভার্ট হতে পারে, তার সাথে আপনাকে মোকাবেলা করতে হয়, তাহলে ব্যাপারটা কেমন হবে? সেই সমস্ত ভয়ঙ্কর জিনিসগুলোই জানবো আজকের এই ভিডিওতে। যেমনই বুঝতেই পারছেন ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তো অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পে শুরু হয় কয়েক হাজার বছর আগে থেকে। আমরা দেখতে পারি এখানে একটা কামার তার ছেলে কোনানকে তার নিজস্ব বানানো একটা স্পেশাল তলোয়ার দেখায়, আর সে তাকে পরামর্শ দিয়ে এটা বলেও যে প্রত্যেকটা যোদ্ধার তার তলোয়ারের উপরেই ভরসা করা উচিত, আর তার তলোয়ারই হওয়া উচিত তার সবচেয়ে ভালো বন্ধু। তবে এরপরে একদিন যখন কোনান তার বন্ধুদের সঙ্গে শিকার করছিল, তখন হঠাৎ করেই সে একটা সৈন্যদল দেখতে পারে যারা কিনা তাদের গ্রামের দিকেই যাচ্ছে। এগুলো দেখার পরে কোনান একটু বেশিই ঘাবড়ে যায়। এই জন্য সে তাদেরকে ফলো করে দৌড়ে গ্রামে এসে এই খবরটা দেওয়ার জন্য যায়। তবে তার এখানে যাওয়ার আগেই সেই লোকগুলো তাদের গ্রামে এসে সবাইকে মারা শুরু করে। এক এক করে তারা সবাইকে শেষ করে দিচ্ছিল। এই সমস্ত হইহুল্লোড়ের মধ্যে সবাই পালিয়ে গেলেও গ্রামে এমন কিছু মানুষও ছিল যারা কিনা তলোয়ার হাতে নিয়ে তাদের বিরুদ্ধে ফাইট করছিল, যাদের মধ্যে কোনানের বাবাও ছিল একজন। তবে তখনই রেক্সর নামের একটা গুন্ডা এসে তার পেছন দিয়ে তাকে আক্রমণ করে আর তাকে সেখানে অনেকটা আহত করে দেয়। আর এরপর আমরা দেখতে পারি তারা অনেকগুলো কুকুরকে পুরোপুরি ফ্রি করে দেয়, যাতে করে এই আহত লোকগুলোকে সেই কুকুরগুলো ছিঁড়ে বেড়ে খেয়ে ফেলতে পারে। এরপরে এই গ্রুপের লিডার ডুম চলে আসে কোনানের মায়ের কাছে। যদিও কোনানের মা নিজেকে সেভ করার জন্য তলোয়ারের সাহায্য নেওয়ার ট্রাই করছিল, তবে ডুম খুব সহজেই তাকে কাবু করে ফেলে। আর এরপরে সোজা একটা কোপ দিয়ে তার মাথাটা বডি থেকে আলাদা করে দেয়। আর কোনান তার চোখের সামনে এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে সে পুরো পাথরের মতো শক্ত হয়ে যায়। সে বুঝতেই পারছিল না যে হচ্ছেটা কি আর সে করবেটা কি। তো এরপরে এখান থেকে সমস্ত বাচ্চাদেরকে এক জায়গায় করে সবাইকে ধরে গোলাম হিসেবে নিয়ে যাওয়া হয়। তবে এখানের মানুষজন এই ব্যাপারটাই বুঝতে পারছিল না যে এই আক্রমণকারীরা আসলো কোথা থেকে, বা তাদের বাচ্চা কাচ্চাদের নিয়ে কোথায় বা চলে গেল। আমরা দেখতে পারি যে কোনান যখন যাচ্ছিল তখন সে তাদের সিম্বলটা খুবই ভালো করে লক্ষ্য করে আর এইটাকে পুরো মাথার মধ্যে ঢুকিয়ে নেয়, যেখানে সে দুইটা মাথাওয়ালা একটা নাগিনকে দেখতে পেয়েছিল। এরপর এই সমস্ত বাচ্চাদেরকে একটা মরুভূমিতে নিয়ে আসা হয় আর একটা চাকাকে ঘোরানোর কাজ দেয়া হয়, যেটাকে তারা হুইল অফ পেইন নামে চিনত। আর এটাকে ঘোরাতেই আমরা দেখতে পারি একটা সময় কোনান অনেকটা বড় হয়ে যায়, আর এখন সে হয়ে গেছে খুবই শক্তিশালী একজন যোদ্ধা। আসলে এখন সে এই হুইল অফ পেইনকে একাই ঘোরাতে পারে, আর তার এমন যোগ্যতার জন্য তার মালিক মাঝে মধ্যেই তাকে বিভিন্ন রকমের ফাইটে নিয়ে যেত, যাতে করে সেখান থেকেও সে কিছু ইনকাম করতে পারে। আর কোনান খুব সহজেই তার প্রতিপক্ষকে হারিয়ে দিতে পারত, কারণ তার মতো অসুরই শক্তি কারো কাছেই ছিল না। আর আমরা দেখতে পারি এই সমস্ত ব্যাপারগুলোর জন্য কোনানকে তলোয়ারেরও প্র্যাকটিস করানো হয়। তাছাড়া কোনান নিজের ইচ্ছাতে নিজের উদ্যোগে পড়ালেখা করার ব্যবস্থাও করে নেয়। এখন কোনান একটার পরে একটা ফাইট উইন করা শুরু করে, আর এই জন্য তার মালিক আস্তে আস্তে করে অনেক বেশি বড়লোক হয়ে যায়। এই জন্য একটা পর্যায়ে গিয়ে তার মালিক তার উপরে সন্তুষ্ট হয়ে ফাইনালি তাকে সেখান থেকে ফ্রি করে দেয়। আর এখান থেকে ফ্রি হওয়ার পরেই কোনান সিদ্ধান্ত নেয় সে আবারও তার গ্রামে ব্যাক করবে। এই জন্য সে তার গ্রামের দিকে যাওয়া শুরু করে। তবে রাস্তায় কিছু পাগলা কুকুর তাকে ফলো করা শুরু করে। এই জন্য সে এই কুকুরদের থেকে বাঁচার জন্য একটা পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় নেওয়ার ট্রাই করে। তবে তখনই তার নজর পড়ে পাহাড়ের নিচে থাকা রাজার একটা সিংহাসনের উপরে। এখান থেকে সে রাজার তলোয়ারটাকে চুরি করে নেয়, যাতে করে নিজের সেফটির জন্য সে এটাকে ইউজ করতে পারে। আর এরপরে সেখান থেকে বাইরে বের হয়ে সে সমস্ত জায়গায় তার গ্রামটা খোঁজা শুরু করে। সে এমন করেই কয়েকটা বছর আশেপাশে ঘুরে ঘুরে চেক করে, তবে কোথাও সে তার গ্রামের কোনো সন্ধান পাচ্ছিল না। তবে যত জায়গায় সে যেত প্রত্যেকটা জায়গায় সে সেই দুই মাথাওয়ালা নাগিনের কথা অবশ্যই জিজ্ঞেস করত। এমন করে করে একদিন সে একটা ঘরের সামনে চলে আসে, যেই ঘরের মধ্যে একটা মেয়ে ছিল। এই মেয়েটা ছিল খুবই সুন্দর একটা মেয়ে, যে কিনা তাকে তার ঘরের মধ্যে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছিল। আসলে এই মেয়েটা কোনানকে আগে থেকেই চিনত, যেহেতু কোনান এই এলাকায় খুবই ফেমাস একজন লোক আর সে খুবই বাহাদুর একজন ফাইটার। এই জন্য তাকে সে আগে থেকেই চিনত, এই জন্যই সে তাকে ঘরের মধ্যে আসতে বলছিল। এখন ঘরের মধ্যে আসার পরে যখন কোনান তার কাছেও সেই দুই নাগিনের মাথাওয়ালা সাপটার কথা জিজ্ঞেস করে, তখন এই মেয়েটা তাকে সাহায্য করার জন্য পুরোপুরি রেডি হয়ে যায়। তবে সে একটা শর্তও দিয়ে দেয়। সে বলে যে এর বদলে তোমাকে আমার সঙ্গে রাত কাটাতে হবে, কারণ আমি চাই আমার পেটে তোমার বাচ্চা হোক। আর এটা শোনার পরে কোনানও পুরোপুরি শক্ট হয়ে যায়। সে বুঝতেই পারছিল না যে এইটা কেমন অফার। তবে তখন সেই মেয়েটা তাকে এটা ক্লিয়ার করে বলে দেয় যে তুমি যেই দুই মাথাওয়ালা সাপটাকে খুঁজছো সেটাকে তুমি সাদিজান নামের একটা শহরে পেয়ে যাবে। আর এরপরে যখন কোনান সেই মেয়েটার ইচ্ছা পূরণ করার জন্য তার সঙ্গে রাতটা পার করা শুরু করে, তখনই সেই মেয়েটা একটা ভয়ঙ্কর ডাইনির রূপ নিয়ে নেয় আর সে কোনানের উপরেই আক্রমণ করে দেয়। আর কোনান নিজেকে বাঁচানোর জন্য
কোনো রকমে সেই মেয়েটাকে ধাক্কা দিয়ে আগুনের মধ্যে ফেলে দেয়। আর আগুনের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গেই আমরা দেখতে পারি এই মেয়েটাও একটা আগুনের টুকরোতে কনভার্ট হয়ে যায় আর সে উড়ে কোথায় যেন গায়েব হয়ে যায়। তারপরে পরদিন সকালবেলা যখন কোনান সেই ঘর থেকে বেরিয়ে তার জার্নির উদ্দেশ্যে যাওয়ার ট্রাই করে, তখনই সেই ঘরের সামনে একটা লোককে বাঁধা অবস্থায় পেয়ে যায়। আর তার সাথে কথাবার্তা বলে সে জানতে পারে এই লোকটার নাম হচ্ছে সাবুটাই, যে কিনা ছিল একজন ধুরন্ধর তীরবাজ, কিন্তু সে তীরের সাহায্যে চুরি করত। তবে কোনান তাকে কোনো শাস্তি না দিয়ে তাকে ফুললি ফ্রি করে দেয় আর তার সঙ্গে একসাথে খাবার দাবারও খায়, গল্পগুজবও করে। আর এই গল্পগুজবের মধ্যে তাদের দুজনের মধ্যে খুবই ভালো একটা বন্ডিংও হয়ে যায়। তবে এরপরে কোনান তাকে তার লক্ষ্য সম্পর্কে বলে আর সেই সাপ সম্পর্কেও তাকে সমস্ত ব্যাপারটা বলে। আর এগুলো শোনার পরে সাবুটাও সিদ্ধান্ত নেয় তাকে সাহায্য করার। আর এরপরে পরদিন সকালবেলায় তারা দুজন চলে আসে সেই শহরের মধ্যে, যেই শহরটার কথা সেই মেয়েটা বলেছিল। আর এখানে কয়েকটা লোককে জিজ্ঞাসাবাদ করার পরে ফাইনালি একটা বৃদ্ধ লোক তাদেরকে বলে দেয় যে তোমরা যেই 2 মাথাওয়ালা সাপটাকে খুঁজছো সেই রকমই একটা সিম্বল তোমরা টাওয়ার অফ স্নেকসে পেয়ে যাবে। আসলে এই টাওয়ারটা ছিল একটা স্পেশাল ধরনের নতুন ধর্মের মানুষের পূজা ঘর। আসলে এটার মধ্যে সাপের পূজা করা হতো, আর তাছাড়া এটার মধ্যে অনেক বেশি ধন সম্পদও ছিল। তাছাড়া এখানে এমন একটা লাল রঙের রুবি ছিল যেটা কিনা খুবই দামি ছিল। তো এরপরে সেদিন রাতের বেলায় যখন তারা দুজন মিলে টাওয়ার অফ স্নেকসে লুকিয়ে ঢোকার ট্রাই করে, তখন তাদের দেখা হয়ে যায় ভ্যালেরিয়া নামের আরও একটা চোরের সঙ্গে। আর এরপরে ফাইনালি তারা 3 জন মিলে এই পুরো চুরিটাকে সম্পাদন করার সিদ্ধান্ত নেয়। একটু পরে যখন ভ্যালেরিয়া সেই মন্দিরের মধ্যে চলে আসে, তখন সে দেখতে পারে রেক্সন নামে সেই লোকটাকে, যে কিনা একটা স্পেশাল ধরনের পূজা করছিল, যেখানে সে একটা মেয়েকে ফুললি তার বশের মধ্যে এনে সাপে ভরা একটা গর্তের মধ্যে ফেলে দেওয়ার ট্রাই করছিল। আর এদিকে সাবুটাই আর কোনান ফাইনালি চলে আসে সেই জায়গায় যেখানে সেই রুবিটা আর বিভিন্ন রকমের গুপ্তধন রাখা ছিল। তবে এখানে একটা বিশাল বড় সাপ সর্বক্ষণ এই জিনিসগুলোকে পাহারা দিত। তবে সৌভাগ্যবশত এখন এই সাপটা পুরোপুরি ঘুমের মধ্যে ছিল। এই জন্য এই সুযোগটা নিয়েই কোনান সেখান থেকে রুবিটা আর বিভিন্ন রকমের জিনিসপত্র চুরি করে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে যাওয়ার আগে তার নজর পড়ে একটা নেকলেসের উপরে, যেই নেকলেসের মধ্যে সে ঠিক সেই চিহ্নটা দেখতে পারে যেইটা সে ছোটবেলায় দেখতে পেয়েছিল। আর এইটা দেখার পরে কোনান ফাইনালি বুঝতে পারে যে সে যেই রাস্তা দিয়ে হাঁটছে এইটাই হচ্ছে গিয়ে সঠিক রাস্তা, এটা দিয়ে গেলেই সে তার লক্ষ্য পূরণ করতে পারবে। তবে তখনই দুর্ভাগ্যবশত সেই সাপটা জেগে যায় আর এই সাপটা সরাসরি তার উপরে আক্রমণ করে দেয়। তবে কোনানও কোনো রকমে সেই সাপটাকে ফেস করা শুরু করে আর ফাইনালি অনেক কষ্টের পরে সে সেই সাপটাকে মারতে সক্ষম হয়ে যায়। তবে যখন রেক্সন এই ব্যাপারটা শুনতে পারে, তখন সে পাগলের মতো হয়ে যায়, মানে সে রাগে পুরো কাঁপাকাঁপি করা শুরু করে। যদিও রেক্সন তার সমস্ত সৈন্যদেরকে তাদের পেছনে লাগিয়ে দেয়, তবে তবুও তারা 3 জন সেখান থেকে আরামসেই পালিয়ে চলে যায়। আর এত বড় একটা কর্মকাণ্ড সফলভাবে শেষ করার জন্য তারা বাইরে এসে পার্টিও করে। আর এখানে ভ্যালেরিয়ার কোনান এতটাই কাছাকাছি চলে আসে যে কোনান তার রূপে মুগ্ধ হয়ে সেই রুবিটাকে তাকে গিফট হিসেবে দিয়ে দেয়। তবে পরদিন সকালবেলায় কিছু সিপাহী এসে তাদের 3 জনকে ধরে ফেলে আর তাদের 3 জনকে নিয়ে আসা হয় এখানের রাজা অস্ট্রিকের কাছে। এখানে অস্ট্রিক তাদের 3 জনকে বলে যে আমি এটা খুব ভালো করেই জানি যে তোমরা 3 জনই হচ্ছে গিয়ে সেই চোর যারা টাওয়ার অফ স্নেকসে চুরি করেছো। তবে এইটা শোনার পরে যদিও তারা একটু বেশি ভয় পেয়ে যায়, তবে অস্ট্রিক তাদেরকে শান্ত করে বলে যে আসলে এই ধর্মের মানুষজনের প্রতি আমার কোনো সহানুভূতি নেই, কারণ তারা আমার মেয়েকেও বশের মধ্যে ফেলে আমার মেয়েকেও এই ধর্মের পাঠ করে নিয়েছে। এখন সেই বশের মধ্যে এসে ডোম নামের একটা লোকের গোলামি করা শুরু করে দিয়েছে। আর এখন তারা অন্য একটা টাওয়ারে শিফট হয়ে যাচ্ছে, যেখানে গিয়ে সে ডোমকে বিয়েও করবে। আর এই জন্য এখন রাজা চায় যাতে করে কোনান আর তার সঙ্গীরা তাকে সাহায্য করে আর তার মেয়েকে বাঁচাতে তাকে সাহায্য করে। তবে কোনান আর তার সঙ্গীরা চিন্তা করার জন্য কিছু সময় চেয়ে নেয়। আর যখন রাতের বেলায় ভ্যালেরিয়া আর কোনান একসাথে সময় পাস করছিল, তখন ভ্যালেরিয়া তাকে তার প্রেমের কথাটা বলে আর সে তাকে সতর্ক করে এইটাও বলে দেয় যে রাজার পার্সোনাল প্রবলেমের মধ্যে আমরা কোনোভাবেই ফাঁসতে চাই না, কারণ এটার মধ্যে পড়ে গেলে এখান থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা আমরা পাবো না। আসলে ভ্যালেরিয়া চায় কোনানকে বিয়ে করে তার সঙ্গে সংসার করতে, সে কোনো রকম ঝামেলার মধ্যে জড়াতে চায় না। যদিও কোনান এখন তাকে হ্যাঁ তো বলে দেয়, তবে ভেতরে ভেতরে সে পুড়ছিল আর সে যেই কোনো মূল্যে ডোমের থেকে বদলা নিতে চাচ্ছিল। এই জন্য পরদিন সকালবেলায় সে সবার আগে ঘুম থেকে উঠে সেই টেম্পলের দিকে যাওয়া শুরু করে যেখানে ডোম রাজার মেয়েকে নিয়ে গেছে। অনেকটা দূরে যাওয়ার পরে সে ফাইনালি এমন একটা জায়গায় চলে আসে যেখানে অনেকগুলো প্রাচীন পাথর দাঁড়া করা অবস্থায় ছিল। আর এখানে আকিরো নামের একটা লোক ছিল এই পাথরগুলোকে দেখাশোনা করার জন্য, আর আকিরো ছিল একজন জাদুকর। এখানেই সে আকিরোর সঙ্গে কথাবার্তা বলে রাতটা পার করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এই কথাবার্তার মধ্যে তাদের মধ্যে খুবই ভালো একটা বন্ডিংও হয়ে যায়। আর আমরা দেখতে পারি কোনান তাকে তার লক্ষ্য সম্পর্কেও সমস্ত ব্যাপারগুলো বলে দেয়। তবে আকিরো তাকে সাবধান করে দিয়ে বলে দেয় যে তুমি যেই ডোমকে ফেস করতে যাচ্ছ সে কিন্তু নর্মাল কোনো মানুষ না, সে কিন্তু নর্মাল মানুষের চেয়েও একটু বেশি পাওয়ারফুল।
তো এরপরে পরদিন সকালবেলা কোনান আবারও সেখান থেকে বেরিয়ে চলে আসে আর ফাইনালি সে চলে আসে সেই টেম্পলে যেখানে ডোম লুকিয়েছিল। টেম্পলের বাইরে এসে এখানে একটা লোককে মারার পরে সে তার কাপড়টাকে চুরি করে ফেলে আর এরপরে সেই কাপড় পরেই সে সোজা টেম্পলের মধ্যে চলে যায়। তবে একটু পরেই তল্লাশি করার সময় একটা লোক তার কাছে সেই চুরি করার নেকলেসটা পেয়ে যায়। এই জন্য তাকে আচ্ছা রকম ধোলাই করা হয় এবং আধমরা অবস্থায় নিয়ে আসা হয় ডোমের কাছে। আর ডোমও তার উপরে প্রচণ্ড রাগ দেখায়, কারণ সে টাওয়ার অফ স্নেক্সে চুরি করেছে আর তার সবচেয়ে পছন্দের সাপটাকেও সে খুন করেছে। আর কোনানও তার বিরুদ্ধে অভিযোগ করা শুরু করে। সে বলে যে তুমি আমার বাবা মাকে খুন করেছো, আমার পুরো ফ্যামিলিকে খুন করেছো। তবে ডোম তাকে বলে যে এইটা এতটাই পুরনো একটা কথা যে এখন আমি মনে পর্যন্ত করতে পারছি না, সো এইটার কোনো দায়ভার আমার উপরে বর্তায় না। আর এরপর সে তার লোকজনকে বলে তাকে ট্রি অফ রিগ্রেটের সঙ্গে বেঁধে ফেলে। আসলে কোনানকে এই মরুভূমির গাছের সঙ্গে বেঁধে ফেলে রাখা হয়েছিল যতক্ষণ পর্যন্ত সে না মরে যায় ততক্ষণ সে এখানে বাঁধা অবস্থায় থাকবে। আর অনেকদিন পার হওয়ার পরে কোনানও এখন বিশ্বাস করে নিয়েছিল যে সে আর এখান থেকে কোনোদিনও বেরোতে পারবে না, তার মৃত্যু হয়তো বা এখানেই হয়ে যাবে। আর একটা সময় যখন সে বেহুশ অবস্থায় ছিল তখন ফাইনালি সোবোটো তাকে কোনো রকমে খুঁজে বেরি করে ফেলে। আর একটু পরে আমরা দেখতে পারি এখানে ভ্যালেরিয়াও চলে আসে আর তাকে বেহুশ অবস্থায় সেখান থেকে নিয়ে তারা আকিরোর ঘর পর্যন্ত চলে আসে। তবে এতক্ষণে কোনানের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে এখন আকিরো চাইলেও তাকে আর জীবিত করতে পারবে না। এই জন্য ফাইনালি ভ্যালেরিয়া সিদ্ধান্ত নেয় তাকে বাঁচানোর জন্য সে আত্মাদের সাহায্য নেবে। তবে এই সাহায্যটা নেওয়ার জন্য তাকে বিশাল বড় একটা মূল্য চুকাতে হবে, যেটা করার জন্য সে ফুললি রেডিও ছিল। সে তার ভালোবাসাকে বাঁচানোর জন্য যেই কোনো কিছু করতে রেডি ছিল। এরপরেই আকিরো পূজা করা শুরু করে দেয়। সে নানান রকমের মন্ত্র পড়ে পড়ে পূজা করছিল আর সে কোনানের পুরোটা শরীরেও নানান রকমের মন্ত্র লেগেছিল। এমন করেই কয়েকটা দিন পার হওয়ার পরে ফাইনালি কোনান জ্ঞান ফিরে পেয়ে যায়। আর যখন ভ্যালেরিয়া তাকে এই অবস্থায় দেখতে পারে তখন সে খুবই হ্যাপি হয়ে যায়। আর সে তার কাছে প্রমিসও করে যে পরবর্তীতে জীবনের আর কোনো মুহূর্তেই আমি তোমাকে একা ছেড়ে পেছনে থেকে যাব না, আমি সবসময় তোমাকে সঙ্গ দিব। তো এরপরে সেদিন রাতের বেলা তারা তিনজন মিলে প্ল্যানিং শুরু করে যে তারা কি করে সেই টেম্পলে যাবে আর সেখান থেকে রাজকুমারীকে সেভ করে কি করে ডোমকে মেরে সেখান থেকে বেরিয়ে আসবে। তাদের সমস্ত প্ল্যানিংটা যখন শেষ হয়ে যায় তখন একটু পরেই তারা ডোমের সিপাহীদের বেশ ধরে সেখান থেকে বেরিয়ে যায় টেম্পলের মধ্যে ঢোকার জন্য। পেছনের দরজা দিয়ে ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গেই তারা এক এক করে সমস্ত সৈন্যদেরকে মারা শুরু করে। আর একটা পর্যায়ে তারা এমন একটা রুমের মধ্যে চলে আসে যেখানে বড় বড় লিডাররা জলজ্জান্ত মানুষজনকে জীবিত জ্বালিয়ে খেয়ে ফেলতো। আর এমন করে করেই ফাইনালি তারা রাজকুমারীর ঘর পর্যন্ত চলেই আসে। আসলে রাজকুমারী জেসমিন তখন ডোমের পায়ের কাছেই বসেছিল আর তখন ডোম তার আসল পরিচয়টাও তাদের সবার সামনে খোলাসা করে। আসলে তখন আমরা জানতে পারি যে ডোম কোনো নর্মাল মানুষ ছিলই না, বরং সে মানুষই ছিল না, সে ছিল একজন ইচ্ছাধারী নাগ যে কিনা যে কোনো সময় সাপ ও মানুষের মধ্যে কনভার্ট হতে পারত। আর তার এই জিনিসটার প্রমাণ দেওয়ার জন্য সে তার ফেসটাকে চেঞ্জ করে সাপের ফেসে কনভার্ট করিয়েও দেখায়। তবে এইটা দেখার সঙ্গে সঙ্গেই তারা তিনজন এখানে সমস্ত গার্ডদের উপরে আক্রমণ করে দেয় আর প্রত্যেককে মারার পরে তারা জেসমিনকে নিয়ে সেখান থেকে পালিয়ে চলেও আসে। তবে একটু দূরে যাওয়ার পরেই ডোম তাদেরকে আবারও দেখে ফেলে। এই জন্য সে একটা তীরের সাহায্যে তাদেরকে মারার সিদ্ধান্ত নেয়। সে তীরটা বানিয়েছিল একটা জীবন্ত সাপ দিয়ে, আর এই সাপ দিয়ে যখন সে তীরটা মারে তখন সেটা ভ্যালেরিয়ার শরীরের মধ্যে ঢুকে যায়। এই জন্য ভ্যালেরিয়ার সেখানেই মৃত্যু হয়ে যায়। তবে যাওয়ার ঠিক আগ মুহূর্তেই সে কোনানকে এটা বলে যায় যে আমি নিজের জীবনের বিনিময়ে তোমার জীবনটাকে ফেরত চেয়েছিলাম আর এইটা এখন আমি ফাইনালি কমপ্লিট করলাম। আর এরপরে কোনান সমস্ত রীতি রেওয়াজ ফলো করে ফাইনালি ভ্যালেরিয়ার শরীরটাকে সেখানে পুড়িয়ে দেয়। তবে এগুলো দেখার পরে জেসমিন তাকে বলে যে তুমি তো পাগলের মতো একটা কাজ করলে, কারণ ডোম তো এই আগুনটা দেখার পরেই এখানে চলে আসবে। তবে তখন কোনানও বলে যে আমি তো এইটাই চাই, আমি চাই সে এই পর্যন্ত আসুক। তো এরপরে পরদিন সকালবেলায় কোনান আর স্যাবোটাই এখানে অনেকগুলো ফাঁদ তৈরি করে যাতে করে তারা নিজেদেরকেও সেভ করতে পারে আর তাদের উপরে আক্রমণও করতে পারে। আর একটু পরে আমরা দেখতে পারি ডোম তার সমস্ত লোকজন নিয়ে এসে তাদের উপর আক্রমণ করে দেয়। তবে তাদের পাতা ফাঁদগুলোর জন্য এবং তাদের চালাকির জন্য তারা এখানে অনেকগুলো সৈন্যকেই মারতে সক্ষম হয়ে যায়। তবে রেক্সর নামের যেই সৈন্যটা ছিল তাকে কোনান কোনোভাবেই মারতে পারছিল না, সে উল্টো কোনানকেই পেটাচ্ছিল। তবে যখনই সে কোনানকে মারতে যাচ্ছিল তখনই ভ্যালেরিয়া কোনো একটা জাদুমন্ত্রের সাহায্যে এখানে চলে আসে। আসলে সে যেই পূজাটা করেছিল সেই পূজাতেই সে এটা বলেছিল যে সে কোনানের প্রত্যেকটা বিপদেই এখানে থাকবে, মানে সে তার ওয়াদা পূরণ করার জন্য এখানে আবারও ফেরত এসেছে। আর সে রেক্সরের আক্রমণটা এখানে থামিয়ে দেয় আর এই সুযোগটা নিয়েই কোনান রেক্সরকে সেখানে একটা ভয়ঙ্কর মৃত্যু দেয়। এখন যেহেতু ডোমের সমস্ত সৈন্য মারা গিয়েছে এই জন্য ডোম ফাইনালি সিদ্ধান্ত নেয় সে জেসমিনকেও সেখানে মেরে ফেলবে। তবে যখনই সে তার দিকে তীর মারার ট্রাই করছিল তখন জেসমিন বারবার করে কাগতি মিনতি করছিল আর সে তাকে ভালোবাসে এই সমস্ত কথাগুলো সে তাকে বলছিল। তবে এতে করে ডোমের কিছুই যায় আসে না, সে একটা জীবন্ত সাপ দিয়ে বানানো তীরের মাধ্যমে জেসমিনকে মারার জন্য তীরটা ছুঁড়েও দেয়। তবে একেবারে শেষ মুহূর্তে সেখানে কোনান এসে কোনো রকমে তাকে সেভ করে। এখন যখন ডোম দেখতে পারে যে এখানে থেকে কোনো লাভ নেই, তার সমস্ত সৈন্যকেও সে হারিয়েছে আর সে একাও কিছু করতে পারবে না,
তখন সে এখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার সেই টেম্পলে যাওয়ার পরেই তার শক্তিকে আরও বেশি বাড়ানোর জন্য এখানে ভয়ঙ্কর একটা পূজা করা শুরু করে। তবে অন্যদিকে কোনান ও জেসমিনের সাহায্যে আবারও সেই টেম্পলের মধ্যে চলে আসে। আর ডোম কোনানকে দেখার সঙ্গে সঙ্গেই তাকে প্রথমে ওয়েলকাম করে, আর এরপর সে তাকে তার ছেলে বলেও দাবি করা শুরু করে, কারণ তার মতে কোনানকে জীবিত সেই ছেড়ে দিয়েছিল, আর এই জন্যই কোনান এখন পর্যন্ত জীবিত আছে, আর এই নিয়মেই সে তার ছেলে হয়। আর সে তার পাওয়ারের সাহায্যে কোনানকে তার বশে আনারও ট্রাই করে। সে তাকে একটা পর্যায়ে হিপনোটাইজও করে ফেলে, তবে এটা কয়েক মিনিটই স্থায়ী হয়। একটু পরে যখনই আবার কোনান হুঁশে ফেরে তখন সে সমস্ত ব্যাপারটা বুঝতে পারে, আর এই জন্য সে এক কোপ দিয়ে তার মাথাটা ধর থেকে আলাদা করে দেয়, আর এরপর সেই মাথাটাকে নিয়ে তার পূজারীদের পায়ের কাছে ছুঁড়ে মারে। আর এইটা দেখার পরে এখানে সমস্ত পূজারীরা প্রচণ্ড ভয় পেয়ে যায়, এই জন্য তারা দৌড়াদৌড়ি করে এখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এরপরেই কোনান এই পুরো মন্দিরটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়, আর ফাইনালি সে জেসমিনকেও এখান থেকে ফ্রি করে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য নিয়ে যায়। কয়েক বছর পরে সে অনেকগুলো যুদ্ধ জেতার পরে ফাইনালি সেও একজন রাজা হয়ে যায়। আর এমনই একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।